আহ্বান কর্মচারী ঐক্য পরিষদ মানববন্ধন এখনই শুরু হবে। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের কর্মচারী আসা শুরু করেছে। আমি যদি একটু দেখাতে চাই, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু কর্মচারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। আমরা আমাদের ন্যায্য দাবিতে যে আন্দোলন সংগ্রাম সেগুলো দীর্ঘদিন যাবৎ চলছে এবং আমরা প্রত্যাশা করি আমাদের দাবির দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হবে। বিভিন্ন জায়গার বিভিন্ন প্রতিষ্ঠানের ভাইয়েরা কিন্তু আসলে আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন আমাদের গত 11 অক্টোবর আমাদের প্রিয় সহকর্মীরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল। সেখানে আমাদের উপরে শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রশাসন কর্তৃক হামলা করা হয় এবং আমাদের অসংখ্য ভাইরা বোনেরা আহত হয়েছে। সে আহত ভাই বোনদের সুচিকিৎসা নিশ্চিত করা, আমাদের দ্রুত সময়ে 2025-এর নীতিমালা সংশোধন করে আউটসোর্সিং নামক ঠিকাদারি প্রথার সকল ব্যবসা বন্ধ করা এবং আমাদের যে সকল ভাই বোনেরা চাকরিরত আছেন তাদের চাকরিতে পুনর্বহাল, বকেয়া বেতন পরিশোধ এবং বিভিন্ন পদে যেগুলো স্থায়ী পদ সে পদগুলোতে স্থায়ীভাবে কর্মচারী নিয়োগ করার যে দাবি, সেই দাবিতে কিন্তু আমাদের মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবুভাইকে দেখতে পাচ্ছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল নাইম, সিনিয়র সহসভাপতি আমাদের আব্দুর রাজ্জাক রাজু ভাই, সহসভাপতি আবু বকর ভাই, সকলেকে আমরা কিন্তু এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছি। আর 10 মিনিটের মধ্যে আমাদের মানববন্ধনের যে আনুষ্ঠানিকতা সে আনুষ্ঠানিকতা আসলে শুরু হবে। আমরা আগেই কথা দিয়েছিলাম যে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের বাংলাদেশ আহ্বান কর্মচারী ঐক্য পরিষদ তাদের ন্যায্য দাবিতে রাজপথে থাকবে। আমরা কিন্তু কথা রেখেছি এবং আমরা দেখবেন 11 তারিখের আগে ঠিক 10 তারিখ রাত্রে আমাকে এবং আমার সাধারণ সম্পাদককে যখন প্রশাসন কর্তৃক গ্রেপ্তার করা হলো, এরপরেও কিন্তু বাংলাদেশ আহ্বান কর্মচারী ঐক্য পরিষদ তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। আমরা কিন্তু কোনোভাবেই আমরা ভীত হই নাই বা ভয় পাই নাই। আমাদের ন্যায্য দাবিতে আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে গেছি। আমরা বলেছি আমাদের জীবন যতক্ষণ, সংগ্রাম ততক্ষণ, এই দাসপ্রথা বিলুপ্ত না হওয়া পর্যন্ত আমাদের ন্যায্য দাবিতে আন্দোলন সংগ্রাম চলবে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের এই কর্মসূচি দিয়েছি এবং আজকের এই কর্মসূচি থেকে দেখবেন হয়তো পরবর্তী আরেকটা কর্মসূচি আমরা ঘোষণা করব। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু আসতেছেন আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে এসেছেন এবং আরও অনেক প্রতিষ্ঠান থেকে আমাদের ভাই বোনেরা আসছেন। তো আপনারা সবাই দেখবেন যে আমরা জেল থেকে বেরোনোর পরেই আমরা কিন্তু 1 ঘন্টাও আমরা রেস্ট করিনি। আমাদের নিরলস যে আন্দোলন সংগ্রাম, আমাদের নিরলস যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু আমরা অব্যাহত রেখেছি। এখানে আমি যদি দেখাতে চাই, বাংলাদেশ সচিবালয় থেকে, বার্ন ইউনিট থেকে, আমাদের তৃণমূল অধিদপ্তর থেকে শুরু করে আমাদের সকল প্রতিষ্ঠান থেকে, ভাই কোন প্রতিষ্ঠান থেকে আসতেন? তিতাস গ্যাস থেকে, ঢাকা ওয়াসা, পানানন বোর্ড, শান্তি প্লান্ট, ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, টেলিটক বাংলাদেশ। ভাই আপনি পানি উন্নয়ন বোর্ড, ট্রেজার। আচ্ছা, আপনি পানানন বোর্ড, মান্নান ভাই তো ঢাকা ওয়াসা। বিপ্লবী ভাই আপনারা দেখেছেন 11 তারিখে বলিষ্ঠ ভূমিকা পালন করছে। ঢাকা ওয়াসা ভাই নিউরো সায়েন্স। দেখেন উনি ওনার সন্তানকে সাথে নিয়ে এসেছে আন্দোলন সংগ্রামে আসলে অগ্রণী ব্যাংক নাটোর। ভাই আপনি কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন? উইকেয়ার সড়ক জনপ্রিয় বিটাক থেকে আমাদের মিলন ভাইকে দেখতে পাচ্ছেন। মুগ্ধ মেডিকেলের যে বোনেরা সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন, আমাদের মুগ্ধ মেডিকেলের বোনেরা কিন্তু এখানে আছেন। বৃষ্টিকে দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা মেডিকেলের, ঢাকা ওয়াসার রাজু ভাই, নাইম ভাই, আমাদের আবু বকর ভাইকে আপনারা সবাই চেনেন, জিটিসিএল এর আমাদের বিপ্লবী ভাই এবং আমাদের কাউসার ভাই সবাই চেনেন, আইসিটি থেকে এসেছেন। আমাদের ডেস্কো থেকে আমাদের রোমান ভাই, ওনার নেতৃত্বে আরও অনেকেই নিয়ে এসেছেন। ভাই জি, মিটফোর্ড থেকে মোকলেশ ভাই কই? মোকলেশ ভাই, ধন্যবাদ। আমাদের মোকলেশ ভাই নেতৃত্বে ওনারা এসেছেন। ভাই তিতাস গ্যাস থেকে আনোয়ার ভাই আপনারা এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসার বিপ্লবী ভাইদেরকে। ভালো আছেন ভাই? আপনারা তিতাস গ্যাস থেকে আমাদের
দেখতে পাচ্ছেন পানি থেকে ভাই কোন প্রতিষ্ঠান মিটফোর্ড এই মুখলেস ভাইয়ের নেতৃত্বে ভালো। আপনার আহত যে হয়েছিলেন ওই ভাইটা আসছে? আচ্ছা, আপনার কোথায় আহত হয়েছেন ভাই একটু যদি দেখেন, আপনাদেরকে যদি দেখেন পুলিশের নির্মম আঘাতে দেখেন আমাদের অনেক ভাইরা কিন্তু আহত হয়েছে 11 তারিখের আন্দোলনে। আমি আসলে আমাদের এই যে সংগ্রাম আসলে সফল করার জন্য যারাই রাজপথে আছে তারা কিন্তু সবাই ত্যাগ স্বীকার করে আছে। এবং আমাদের শুধুমাত্র জেল তুলুমি খেটেছি বিষয়ে এমন না, আমাদের অনেক ভাইয়েরা কিন্তু আসলে আহত হয়েছে। আমরা এরপরেও দমিয়ে যাইনি, আমরা সবভাবে চেষ্টা করছি এবং যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। কোনো অপশক্তি, কোনো দালাল, কোনো ঠিকাদারের এজেন্ট এবং কোনো দুষ্কৃতিকারী কোনোভাবে আমাদেরকে আন্দোলন সংগ্রাম থেকে কোনোভাবে সরাতে পারবে না। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রামকে সফল না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের যে ধারাবাহিক প্রচেষ্টা, এই ধারাবাহিক প্রচেষ্টা আসলে অব্যাহত থাকবে। প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা, আপনাদের কাছে আমাদের বিনয়ের সহিত অনুরোধ থাকবে যে সকল প্রতিষ্ঠান থেকে আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন সবাই আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠানে আমাদের প্রিয় সহকর্মীদেরকে একতাবদ্ধ রাখবেন, সবাইকে প্রস্তুত রাখবেন। ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যে আরও একটি সর্ববৃহৎ কর্মসূচি আমরা ঘোষণা করব। আপনাদেরকে জানাতে চাই ইতিমধ্যেই আমাদের এই চলমান আন্দোলনের জন্য সরকার কিন্তু আমাদের যে নীতিমালা সেই নীতিমালাটি সংশোধন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। আমরা পরিষ্কার বলেছি নীতিমালা সংশোধন করেন অথবা পরিবর্তন করে যাই করেন না কেন ঠিকাদার রেখে কোনো নীতিমালা আমরা গ্রহণ করব না। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, আমরা প্রত্যাশা করি যে সরকার আমাদের দাবি প্রক্রিয়া ভাববেন। যেহেতু সরকারের সাথে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, আমাদের যৌক্তিকতা আমরা তুলে ধরেছি, আমরা রাজপথেও আছি, অর্থাৎ আমরা শুধুমাত্র টেবিলে নেই, টেবিলেও আছি, রাজপথেও আছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের যৌক্তিক আন্দোলন সংগ্রামের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গোয়েন্দা সংস্থার ভাইরা বারবার কিন্তু যাই হোক আপনারা আমাদেরকে সহযোগিতা করে থাকেন। গোয়েন্দা সংস্থার ভাইরা বিভিন্ন সময় ওনারা কিন্তু আমাদের পাশে থাকেন, তো বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকেন। তো আমরা কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা দমিয়ে যাইনি। আমাদের ন্যায্য দাবিতে আন্দোলন সংগ্রাম চলছে এবং চলবে। আরেকটু পরে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট পরে আমরা আমাদের যে যৌক্তিক আন্দোলন সংগ্রামের আজকের যে মানববন্ধন সেই মানববন্ধন কর্মসূচিকে আমরা শুরু করব। আমাদের বিভিন্ন অতিথিরা আসছেন, বিভিন্ন নেতৃবৃন্দরা আসছেন, বিভিন্ন ভাইয়েরা আসছেন। আমরা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট পরে আমাদের যে আজকের মানববন্ধনের আনুষ্ঠানিকতা আমরা শুরু করব। প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা, আপনারা যদি আমাদের এই আন্দোলন সংগ্রামকে সর্বাত্মক সহায়তা করেন তাহলে আমরা প্রত্যাশা করতে পারি দ্রুত সময়ের মধ্যে আমরা দাবি আদায় করে ঘরে ফিরতে পারবো। ইতিমধ্যে যেহেতু সরকার আমাদের দাবির প্রক্রিয়া ভাবা শুরু করেছেন, আমরা প্রত্যাশা করতে পারি আমরা যদি এই আন্দোলন সংগ্রাম চলমান রাখি ইনশাল্লাহ আমরা সফলতার খুব কাছাকাছি আছি এবং খুব দ্রুতই সফল হয়ে যাব। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, আপনারা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে আপনাদের সবাইকে একতাবদ্ধ রাখবেন। আমাদের আগামীর কর্মসূচিতে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বলে আমরা প্রত্যাশা করি। জি, আমি দেখতে পাচ্ছি, দেখেন একটু সামনে আসেন একটু। আপনি মুগদা মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত, আপনার তো চাকরি যদি আমি জানি। এখন এই 11 তারিখে আপনি কিভাবে আহত হয়েছেন যদি একটু বলেন। আমরা এইখান থেকে শাহবাগে গেছি পরে আমাদের আর ওই পর্যন্ত আগেতে দেয় নাই। এর মধ্যে পুলিশের মারধর শুরু করতে আমি দৌড় থেকে পড়ে গেছি পরে আমার এই পায়ের মধ্যে 2টা বাড়ি দিচ্ছে। আচ্ছা, আপনাকে কে বাড়ি দিছে? পুলিশে বাড়ি দিচ্ছে। আচ্ছা, এখন পুলিশকে আমরা জিজ্ঞেস করছি, আমরা পুলিশের ডিসি সাহেবকে জিজ্ঞেস করছি, উনি তো বলে যে না পুলিশ নাকি কাউকে আঘাত করে। আমাদের আরো একটা বাইরে অনেক মারছে, ছাত্রদের প্রচুর মারছে, ওরা সবাই দৌড়ানি খাইছে। আমার এই পাটা যদি আমি এখন দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে আমার কি পরিমাণে। আমি তো হেলদি মানুষ না, আমি দৌড় দিতে পারি না, আমি পরে কিছু পরে আমার বাড়িটা নিষেধ হচ্ছে। আচ্ছা, আমরা তো সবাই মিলে দৌড়ে যা পুলিশের আদর থেকে। আচ্ছা, আপনার বেতন পান কত মাসে? আমরা 15 মাসের বেতন হয়ে যায়। জি, আপনারা যেরকম শুনছিলেন প্রিয় সহকর্মী সহযোদ্ধা যে আমাদের এই বোনগুলোর কিন্তু 15 মাসের চাকরি নাই। আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি, আমাদের একজনের ঘরে এখন মানে কিছু কিনা খাওয়ার মতো আমাদের অবস্থা না। আমার 2টা বাচ্চা, আমি যে ডাক্তার দেখাবো আমার সেই অবস্থাটাও নেই। আমি খুব খারাপ, আমরা যারা চাকরিচ্যুত হয়েছি আমরা খুব
খারাপ পজিশনে আছি, আমাদের অবস্থা অনেক খারাপ, বুঝাইতে পারবো না আমরা যে কি অবস্থায় আছি। যেমনটি আসলে শুনছিলেন প্রিয় সহকর্মী সহযোদ্ধা, এই বোনগুলো কিন্তু দীর্ঘদিন বেতন পাচ্ছে না এবং চাকরি হারিয়ে তারা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। আপনারা যেমনটি শুনছিলেন ওনাদের চাকরি নেই, দীর্ঘ 15 মাস যাবৎ বেতনও পান না, তাদের পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু খুব অসহায় জীবনযাপন করছেন। তো আপনাদের সকলের দাবি কিন্তু যে আমরা ঠিকাদার মুক্ত চাকরি চাই, চাকরির নিশ্চয়তা চাই এবং যে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা বলেছি আমরা শুধু রাজপথে থাকলে হবে না, যারা আপনারা এখনো বাসা বসে ঘুমাচ্ছেন, যারা এখন আন্দোলন সংগ্রামে আসেন নাই, আপনাদের বিবেক যদি নাড়া দেয় তাহলে আপনাদের দ্রুত সময়ের মধ্যে আমাদের আন্দোলন সংগ্রামের সাথে অংশগ্রহণ করে আমাদের আন্দোলন সংগ্রামকে সফল করার দায়িত্ব আপনাদের। আমাদের একটু বিষ কেনা দেয়, আমরা যদি বিষ কেনা প্রত্যেকটা মানুষ করে দিতে পারি, কারণ বাচ্চা কাচ্চার এই মানে আমরা খাবার দিতে পারি একবারে মাইরে ফেলবো, আমাদের বিষ কিনা থেকে আমরা বিষ কিনা একদম বাচ্চা কাচ্চা যে আঘাতানি করে যে খাবার, এটা আমার ছোট বাচ্চাটা কিছুক্ষণ করবো না, আমি ক্ষুধা লাগছে আমি কোথেকে খাবারটা দেয়, আমার নিজের চাকরি নাই। যেমনটি শুনছিলেন ওনারা কিন্তু বলেছেন যে সরকারের কাছে ওনারা বিষ চাচ্ছিলেন। আসলে এই সরকার, যে সরকার আমাদের এই শ্রমিকের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আছে, সেই সরকারের সময় যদি আমাদের শ্রমিক না খেয়ে মারা যায়, আমার শ্রমিক যদি চাকরিচ্যুত হয়, তাহলে কিন্তু এর সকল দায় দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে। অতএব বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা কিন্তু বারবার দাবি জানিয়ে এসেছি এবং আমরা বলেছি আমাদের এই মা বোনদেরকে চাকরিচ্যুত যেন না করা হয়, চাকরি যেন ফেরত দেওয়া হয় এবং বকেয়া বেতন পরিশোধ করা হয়, চাকরির নিশ্চয়তা প্রদান করা হয়, ঠিকাদার থেকে মুক্তি দেওয়া হয়। যদি এগুলো না মানা হয়, যদি আমার কোনো সহকর্মী আজকে যদি তারা না খেয়ে মারা যায় অথবা যদি তারা আত্মহত্যার পথ বেছে নেয়, এর জন্য সকল দায় দায়িত্ব কিন্তু এই সরকারকেই বহন করতে হবে। প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা, আপনারা যারা লাইভে যুক্ত আছেন, বিশেষ করে যারা আউটসোর্সিং রেল বেসিক এবং প্রকল্পে আছেন, তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার ঘরে বসে না থেকে আমাদের যৌক্তিক আন্দোলন সংগ্রামের একাত্ম ঘোষণা করে আগামী দিনের সকল যৌক্তিক আন্দোলন সংগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন। প্রত্যাশা করতে পারি যে আমাদের কথাগুলো বা আমার কথাগুলো আপনাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্য মনে হবে। আপনারা ভেবে দেখেন, আমি জেল খেটে এসেছি, জেল খেটে কিন্তু আমি বাসায় গিয়ে বিশ্রাম করছি না, আমি জেল থেকে বেরিয়ে আজকে থেকে কিন্তু আবার আন্দোলন সংগ্রাম শুরু করেছি এবং দাবি আদায় আবেদন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আপনি যদি বিবেকবান মানুষ হন, আপনারা উচিত আমাদের আন্দোলন সংগ্রামের সাথে অংশগ্রহণ করে আমাদের আন্দোলন সংগ্রামকে সফল করা। প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে আমরা অনেকে মার খেয়েছি, আমরা অনেকে জেল খেয়েছি, তারপরে কিন্তু আমরা এই আন্দোলন সংগ্রাম থেকে আমরা কোনোভাবেই সরে দাঁড়াইনি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক সহকর্মী সহযোদ্ধা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং আরও অনেকে কিন্তু রাস্তায় আছেন। আজকে যদি মানববন্ধন কর্মসূচি, আজকেই হয়তো আমরা আরেকটি কর্মসূচি আমরা ঘোষণা করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক ইতিমধ্যে কিন্তু মাইক নিয়ে দাঁড়িয়েছেন, উনি হয়তো আজকের এই মানববন্ধন কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন এবং আনুষ্ঠানিক উদ্বোধনের পরে কিন্তু আমরা আমাদের মূল যে আলোচনা আসলে শুরু করব। সংগ্রামী সহযোদ্ধা সহকর্মী, আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করবো, ভাই দাঁড়ান, এই বাবু ভাই, বুলুল ভাই আসছে, আমি যাচ্ছি, আমি একটু লাইভে আছি, আমি একটু যাচ্ছি। তো আপনারা যেমনটি দেখছিলেন, চলে আসছে, আপনারা যেমনটি দেখছিলেন আমাদের বিভিন্ন সহকর্মী এবং সহযোদ্ধারা কিন্তু ইতিমধ্যে এসেছেন। রাজু ভাই, আপনার স্যার বুলুল ভাই দাওয়াতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু ইতিমধ্যে এসেছে। আমাদের সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক জনাব আহসান হাবিব বুলুল ভাই কিন্তু এসেছেন। আপনি একটু মেহরবানি, আমি দেখাতে চাই, আমি একটু আহত দিন আপনার বক্তব্যটা আপনি কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন ভাই? ওয়াসা থেকে এসেছেন। আপনাকে আহত করেছে কে? পুলিশে। আচ্ছা, পুলিশ তো অস্বীকার করছে আপনাদেরকে আহত করে নাই, তারা বলছে আপনারা পরে গিয়ে আহত হয়েছেন। একটু খুলে বলেন তো। আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে এবং সে ফুটেজও আছে। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে ডিসি মাসুদ স্যারের সাথে কথা বলেছি, উনি বলেছেন যে পুলিশ মারে নাই, আপনারা দৌড়ে গিয়ে পড়ে গেছেন। আসলে আমাদেরকে পুলিশেই মারছে। আচ্ছা, পুলিশই মারছে। যদি জানান আমাদের কবে ঘটনা, একটু যদি জানান। 11 তারিখের ঘটনা। কি হয়েছিল ওই দিন?
আমরা শান্তিপূর্ণভাবে যে সমাবেশ করতেছিলাম আমাদের দাবি আদায়ের লক্ষ্যে, আমরা উপস্থিত হইতে আমাদের উপর মানে এলোপাথারি লাঠিচার্জ করছে এবং অনেক ভয়ে গায়ে আমাদের কারো বিভিন্ন ধরনের আহত হয়েছে এবং মহিলাদের পরেও হলো পুরুষ পুলিশেরা ইয়া করছে, লাঠিচার্জ করছে মহিলাদের। আপনারা যেমনটি শুনছিলেন যে পুলিশ কর্তৃক আসলে তাদেরকে নির্যাতন করা হয়েছে এবং তাদেরকে আঘাত করা হয়েছে, লাঠির আঘাতে আপনার মাথা ফেটেছে, সবাই কিন্তু আসলে বলছিলেন। অনেকে আসলে এখানে এসেছেন। 11 তারিখে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচির জন্য প্রথমে শহীদ মিনারের কাছে গিয়ে জড়ো হওয়ার চেষ্টা করি। যখন আমরা কিছু লোক, সবাই আমরা তখন আসতে পারিনি, যখন আমরা কিছু লোক এখানে দাঁড়ানোর চেষ্টা করি, পুলিশ সেখান থেকে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে দেয়, ধাওয়া দেয়। ধাওয়া দেওয়ার পরে সেখান থেকে আমরা চলে আসি দোয়েল চক্করের এখানে। দোয়েল চক্করের এখানে যখন আমরা শান্তিপূর্ণভাবে এক সাইডে রাস্তা আর এক সাইডে দাঁড়িয়েছিলাম, ঠিক তখন পুলিশ আমাদের উপরে এসে অতর্কিতভাবে হামলা করে। আমাদের অনেক ভাই বোন এবং আমি নিজেও আহত হয়েছি। আমি যখন দাঁড়িয়েছিলাম, পুলিশ আমাদের কাছে এভাবে এসে হঠাৎ করে যখন অতর্কিত হামলা করে, ভাই আমরা ছুটে যেতে পারছিলাম না। আমাদের অনেক ভাইয়ের উপর, কেউ মাথার উপর, কাউকে কোমরে, কাউকে পায়ে, যেমন আমি নিজেও পায়ে ইনজুরি হয়েছি। আমাদেরকে এসে পুলিশ এলোপাথারি, একজন ছেলে পুলিশ, আমি একজন মেয়ে মানুষ, ভাই ওই পরিস্থিতিতে যখন আপনি থাকতেন আপনি বুঝতেন একজন ছেলে পুলিশ কি করে একটা মেয়ের গায়ে হাত দেয়। আমি জাতির কাছে প্রশ্ন যে স্বৈরাচার তো চলে গেছে ভাই, তাহলে স্বৈরাচারের শাসনতন্ত্র কি বাংলাদেশে এখনো রয়ে গেছে? আমরা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম, তাহলে কি বলবো এই সেই বৈষম্যহীন বাংলাদেশ? একজন ছেলে পুরুষ মানে একজন পুলিশ আমাদের গায়ে, আমরা মেয়ে মানুষ, আমাদের গায়ে এইভাবে হাত তুলে, আপনাদেরকে যদি আমি দেখাতে পারতাম আমার পায়ের ইনজুরিটা, তাহলে আপনারা বুঝতে পারতেন আমাকে কিভাবে আহত করা হয়েছে। এবং শুধু আমাকে না, আমাকে যখন বাঁচাতে আমার এক ভাই এগিয়ে আসে, ওই ভাইকে এত মার মারে, তার কোমরের এখান থেকে সে মনে করেন হাতি হয়তো ভেঙেও গেছে। আমাদের ওয়াসার এক ভাই, সে আমাকে বাঁচাতে এসে সেও প্রচন্ড তাকে মাটিতে ফেলে প্রচুর মার মারছে। ওই ফুটেজগুলো যদি আপনারা দেখতে পারেন তাহলে বুঝবেন যে ওই সময় আমরা কি ফেস করি। 11 তারিখে নিতে চাই, এর আগে যদি আপনারা আমাদের দাবি মেনে নেন তাহলে আমাদের কর্মসূচি দিতে হবে না। কিন্তু তারা আশ্বাস দিয়েছিল যে 11 তারিখ পর্যন্ত আপনাদের যেতে হবে না। এর আগেই আমি 3টা মন্ত্রণালয়কে নিয়ে আপনাদের একটা সমস্যার সমাধান করব। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের এই সংগঠনের পেছনে এবং এই ঠিকাদার বাহিনীর যে একটা মানে পরিকল্পিত যে এই আন্দোলন কিভাবে ধ্বংস করা যায়, এই আন্দোলনকে কিভাবে নষ্ট করা যায়, এই আন্দোলনকে নষ্ট করার জন্য এবং পকেটে টাকা নেওয়ার জন্য একটা মহল কাজ করছে, সেটা আমরা বুঝতে পারি নাই। আমরা মনে করেছিলাম যে অনেকগুলো যদি সংগঠন আলাদা আলাদা থাকে, যদি মনে করি যে সবগুলো সংগঠন যদি আমরা একত্রিত হয়ে দাবিগুলো মানে তুলে ধরি, তাহলে আমরা এই ঠিকাদারি কথা থেকে মুক্তি পাবো। কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাইছি? বাস্তবে দেখতে পাইছি ষড়যন্ত্র ছিল। আমরা সেই ষড়যন্ত্রকে প্রতিহত করে আমরা আমাদের সংগঠন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী পরিষদ, আউটসোর্সিং কর্মচারী দৈনিক মজুরি এবং প্রকল্পের পাশে যে প্রকৃত পক্ষের যে সংগঠন বা সংগঠন একটাই, সেটা প্রমাণ দিতে আমরা মানে কি হয়েছি, প্রমাণ দিতে পেরেছি। আর হচ্ছে আমরা প্রশাসনকে এবং সবাইকে বলেছি স্যার যে আমাদের যতই জেল জুলুম এবং যতই ভয় দেখান, আমরা কোনো ভয় পাবো না, কারণ আমাদের যৌক্তিক দাবি। তারাও বলছে আপনাদের যৌক্তিক দাবি, আপনাদের এই দাবি নিয়ে কাজ চলমান। কিন্তু আপনারা যেমনটি দেখছিলেন, আমাদের বলেছিল যে আপনারা আপনি আমাকে একটু জানাবেন যে আজকে আপনি আমার আপনার দরকার নেই। এই কর্মসূচিকে বাধাগ্রস্ত করে আজকে আপনার কর্মসূচি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। বিনা কারণে তাদেরকে লাঠি আমাদের 11 তারিখে প্রশাসন কর্তৃক আমাদের সহকর্মী আহত করা হয়েছে।
আমরা আজকে দাঁড়িয়েছি সেই আহত যে সহকর্মী আছে তাদের সুচিকিৎসা নিশ্চিত বলেছি। পাশাপাশি যে প্রশাসন কর্তৃক আমাদের সহকর্মীদের আহত করা হয়েছে সেই প্রশাসনের দ্রুত বিচারের দাবি আমরা জানিয়েছি। পাশাপাশি আমরা যে দাবিতে আসলে আন্দোলন করছি ঠিকাদার মুক্ত চাকরি, অর্থাৎ আমরা সরকারি প্রতিষ্ঠানে ঠিকাদারের মাধ্যমে আমরা চাকরি নিতে চাই না। সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে চাকরি প্রদান করতে হবে, চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে, সমস্ত চাকরি তাদেরকে বিনা করে চাকরিতে পুনর্বহাল করতে হবে, সমস্ত পরিশোধ করতে হবে। আপনারা কি তাদের যে সকল আপনাদের সরকারি যে সকল কর্মচারী আপনাদের সমস্যা হচ্ছে তাদের প্রতি আমরা সরকারের বিভিন্ন কথা বলেছি, বিভিন্ন সময় আশ্বস্ত করেছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কথা তারা ক্যাম্প থেকে আশ্বস্ত করেছিল এই বিষয়ে আশ্বস্ত করেছে। মাইকের কথা কি এটা না আমরা মনে করি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ব্যবহার করার অনুমতি রয়েছেন ব্যাংক ব্যালেন্স বলে আসছে। আমাদের এই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এবং এখন আপনি এই মুহূর্তে মূল দাবিটা মূল দাবি হচ্ছে আমরা ঠিকাদার চাই না, ঠিকাদার ছাড়া সভাপতিটা আপনার কাছে চাই গুরু দায়িত্ব যদি পারেন আপনার আমার কাছে লগে কিছু প্যাকেজ করবেন ভাইয়ের লগে থাকেন দেন না বোমটা দেন ভাইয়ের লগে থাকেন বুঝলেন না কি ব্যাপার মাইকের খবর কি এখানে 800 টাকা চাইলে এটা ব্যবহার করলে সমস্যা কি ছিল 15 মিনিট লাগবে, এটা লাগবে 15 মিনিট, আধা ঘন্টা